বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। তো এটা আমার এখানকার চতুর্থতম ক্লাস। যদি 1 থেকে 3 নম্বর ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে এবং পিন কমেন্টসেও লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। দৈর্ঘ্যের একক। বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক একক হলো মিটার। যে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আন্তর্জাতিক এককটা আমরা কি জানি? মিটার। তো মিটার কিভাবে নির্ধারিত হলো? বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটার পরিমাণ নির্ধারণ করেন। তো তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন। মানে একটা দণ্ড নেয়, এরকম প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর অর্থাৎ সংকর ধাতুর তৈরি, এর দুই প্রান্তে দুটি দাগ দেন, এরকম দাগ দেন, দাগ দিয়ে এই মধ্যবর্তী অংশটুকুকে তারা 1 মিটার হিসাবে নির্ধারণ করেন। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যাকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। তো এখানে আমাদের কি ধাতুটা লাগতেছে? কি প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতু অর্থাৎ সংকর ধাতু। এর দুই প্রান্তে দুটি দাগ দেন এবং এই প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত সংকর ধাতুটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে রাখতে হয়, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে। কেন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে রাখা হয়? কারণ তাপমাত্রা বাড়ালে এই ধাতুটার দৈর্ঘ্য বেড়ে যেতে পারে, কমালে কমে যেতে পারে। সেই ক্ষেত্রে তাপমাত্রাকে স্ট্যান্ডার্ড 0 ডিগ্রিতে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা সঠিক পরিমাণটা পাবো না। তো এরপর দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। তো আমরা জামা কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককটি ব্যবহার করি। এগুলা করার ক্ষেত্রে নর্মালি আমরা মিটার এককটা ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার। কারণ কি? মিটার থেকে সেন্টিমিটারটা অনেক ছোট, মানে পেন্সিলের দৈর্ঘ্যটাকে মিটার দ্বারা প্রকাশ করা যায় না, গেলেও সেটা ভগ্নাংশে হয়ে যাবে। সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে বলি কি? সেমি। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়ে ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি। কাঠ থেকে ক্ষুদ্রতর একক, সেন্টিমিটারের থেকে ক্ষুদ্রতর একক এটি হলো মিলিমিটার, সংক্ষেপে বলা হয় কি? মিমি। এখন এই যে দৈর্ঘ্যের একক মিটার, এই মিটারের থেকে ছোট একক হলো সেন্টিমিটার এবং এই মিলিমিটার। এই সেন্টিমিটার আর মিলিমিটার হলো দৈর্ঘ্যের একক মিটারের ভগ্নাংশ। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করি কিলোমিটার, সংক্ষেপে কিমি। অর্থাৎ ঢাকা থেকে সিলেটের দূরত্ব যখন আমরা মাপব, দূরত্বটা অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? কিলোমিটার। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার প্রয়োগ খুবই বেশি দেখা যায়, মানে এই বিষয়গুলোর প্রয়োগ আমরা খুব বেশি দেখি। এখন এই যে এককের গুণিতক এবং ভগ্নাংশ, এটার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এই প্রশ্নটা না খুব বেশি আসে পরীক্ষাতে। অ্যান্ড কেন এই পরীক্ষা আসে? কারণ এটার প্রয়োজনীয়তা আমাদের জানতে হবে। কেন এককের গুণিতক এবং ভগ্নাংশ প্রয়োজন? কারণ আমরা জানি যে দৈর্ঘ্যের একক মিটার, এর থেকে যখন ছোট জিনিস মাপতে যাব তখন কিন্তু মিটার দ্বারা প্রকাশ করাটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। সেই ক্ষেত্রে যদি আমরা সেন্টিমিটার এবং মিলিমিটার ব্যবহার করি তাহলে আমরা ইজিলি প্রয়োগ মানে প্রকাশ করতে পারবো। এই জন্য মিলিমিটার এবং সেন্টিমিটার হলো এই মিটারের ভগ্নাংশ। এবং এই মিটার থেকে যদি বড় দৈর্ঘ্যের কোনো কিছু মাপতে যাই, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু মিটার দ্বারা প্রকাশ করলে সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এর থেকে বড় একক কিলোমিটার ব্যবহার করব। এই কিলোমিটার হলো দৈর্ঘ্যের একক মিটারের ভগ্নাংশ। তো এজন্যই এককের গুণিতক এবং ভগ্নাংশের প্রয়োজনীয়তা রয়েছে। তো চলো দেখা যাক। 1 কিলোমিটার সমান হলো 1000 মিটার, এটা আমরা আগে থেকে জানি। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। এখন যদি প্রশ্ন করা হয় 1 মিটার সমান কত মিলিমিটার, তখন আমরা এই 100 সেন্টিমিটার এবং 10 মিলিমিটার এই দুইটাকে গুণ দিলে পাবো আমরা 1000 মিলি, 1000 পাবো। এই 1000 মিলিমিটার হলো কি? অর্থাৎ 1 মিটার সমান 1000 মিলিমিটার। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে সেই বিষয়টা চলো দেখে আসি। দৈর্ঘ্যের একক মিটার কিভাবে নির্ধারিত হয়েছে? তো এই প্রশ্নটা আলোচনা করলাম না, কারণ এই প্রশ্নের উত্তরটা আমরা আগে যেটুকু পড়ে আসলাম না আমাদের বই থেকে,
এই অংশটুকুই হলো এই প্রশ্নটুকুর উত্তর, যার জন্য আমি পড়লাম না, আগে একবার পড়ছি। এবং সেকেন্ড প্রশ্নটা হলো এককের গুণিতক ও ভগ্নাংশের প্রয়োজন হয় কেন? তো এটা একটু পড়ে দেই উত্তর। এককের গুণিতক ও ভগ্নাংশের প্রয়োজন, যেমন দৈর্ঘ্যের একক মিটার। বৃহত্তর কিছু পরিমাপ করার জন্য এককের গুণিতক প্রয়োজন হয়, যেমন ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা কিলোমিটার এককটি ব্যবহার করি যা মিটারের গুণিতক। কিন্তু ক্ষুদ্র কিছু পরিমাপ করার ক্ষেত্রে এককের ভগ্নাংশ ব্যবহার করা হয়, যেমন পেন্সিলের দৈর্ঘ্য বা পয়সার পুরুত্ব মাপার ক্ষেত্রে এককের ভগ্নাংশ সেন্টিমিটার বা মিলিমিটার ব্যবহার করা হয়। সুতরাং বলা যায় যে হিসাব নিকাশের সুবিধার জন্য এককের গুণিতক ও ভগ্নাংশের প্রয়োজনীয়তা অপরিসীম। তো এটুকু ছিল এই আলোচনায়। পাঠ 7, ভরের একক। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম, সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত। তো কিলোগ্রামকে আমরা নর্মালি কি বলি? কেজি। কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ হলো কি? কেজি। তো ফ্রান্সের সেব্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের বরকে এক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে। তো কেজি পরিমাপের ক্ষেত্রে কি একটি দণ্ডের বরকে আদর্শ হিসেবে ধরা হয়েছে। এটা কোথায় রাখা আছে? ফ্রান্সের সেব্রেতে। তো কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম, অর্থাৎ কেজি থেকে যদি আমরা কম ভরের জিনিস মাপি সেই ক্ষেত্রে আমরা গ্রাম ব্যবহার করি। এছাড়া বেশি ভরের যে বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও মেট্রিক টন। তো আমরা এই কুইন্টাল, মেট্রিক টন এবং গ্রাম এই জিনিসগুলোর সাথে খুব বেশি পরিচিত আছি। কেন? আমরা জানি যে কেজি থেকে ছোট কিছু মাপতে গেলে আমাদের গ্রামটা এককটা ব্যবহার করা হয়। আমরা কিন্তু বাজারে গিয়ে 100 গ্রাম, 500 গ্রাম এরকম জিনিস কিন্তু আমরা অনায়াসেই চাই। তো কুইন্টাল ও মেট্রিক টন হলো কি ভরের গুণিতক। তো 1 মেট্রিক টন হলো 10 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, আর 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম এবং 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। এখন আমাদের কিন্তু এখান থেকেও কিন্তু আমরা এককের গুণিতক এবং ভগ্নাংশের প্রয়োজনীয়তার প্রশ্নের উত্তরটা আমরা দিতে পারি। আমরা বলবো যে ভরের একক হলো কিলোগ্রাম। এই কিলোগ্রাম থেকে বড় কিছু পরিমাপ করার ক্ষেত্রে আমরা কুইন্টাল এবং মেট্রিক টন এই দুইটি একক ব্যবহার করি, যা হলো ভরের একক কিলোগ্রামের গুণিতক। এবং কিলোগ্রাম থেকে ছোট বরের যদি কোনো কিছু পরিমাপ করতে হয় সেই ক্ষেত্রে আমরা গ্রাম এবং মিলিগ্রাম এই দুইটি একক ব্যবহার করি, যা হলো ভরের একক কিলোগ্রামের ভগ্নাংশ। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এককের গুণিতক এবং ভগ্নাংশের প্রয়োজনীয়তা অপরিসীম। তো এরপর আসা যাক সময়ের একক। একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড, অর্থাৎ এখানে সকল পদ্ধতি বলতে বোঝানো হয়েছে এমকেএস, সিজিএস এবং এফপিএস। এই তিনটি পদ্ধতিতেই কিন্তু সময়ের একক কি? আমরা সেকেন্ড দেখছি। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতক এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়, মানে সেকেন্ডের চেয়ে আমরা গুণিতক এককগুলো বেশি ব্যবহার করি, যেমন মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, এগুলো কিন্তু আমরা হরহামেশাই ব্যবহার করতেছি। পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো 1 দিন বা 1 আলোক দিন। তো 1 আলোক দিন কি বা 1 দিন কি? 1 দিন হইতেছে পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে পুনরায় সেই অবস্থায় ফিরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় 1 দিন। 1 দিনের 24 ভাগের 1 ভাগ হলো 1 ঘন্টা, এটা আমরা জানি। 1 ঘন্টার 60 ভাগের 1 ভাগ হলো 1 মিনিট। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ হলো আমাদের মৌলিক একক সেকেন্ড। সুতরাং 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা জানি। যদি সময়ের একক নিয়ে বর্ণনা করো এই প্রশ্নটা আসে, তাহলে এইখান থেকে এই বর্ণনাটুকু দিয়ে দিলেই হবে। সাধারণত এই ধরনের প্রশ্ন আমাদের আসে। একটু খেয়াল করে দেখি এখান থেকে যে মানে প্রশ্ন কি আসতে পারে। 1 দিন বা 16 দিন কি? পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে তাকে 1 দিন বা 116 দিন বলে। 116 দিন বলে বা 1 আলোক দিন। সময়ের একক সম্পর্কে লিখো। এ ধরনের প্রশ্ন আসলে আমাদের বইয়েতে যেটুকু দেখলাম ওইটুকুই আমাদের এভাবে লিখে দিলে হবে। অর্থাৎ সময়ের একক সম্পর্কে লিখতে বললে আমাদের মেইন বইয়ের এই অংশটুকু লিখে দিলেই হবে। তো এরপর আসি পাঠ 8 থেকে 9, দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ।
এখানে একটা কাজ আছে, আসলে দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমাদের কিভাবে পরিমাপ করতে হয়, আদারওয়াইজ আমাদের একটু ভুল ত্রুটি হতে পারে, মানে সঠিক হবে না পরিমাপটা যদি আমরা সঠিকভাবে পরিমাপ না করি। প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টানো। আমরা সাদা কাগজে এরকম একটা সরল রেখা টানবো। এবার রেখাটির উপর একটি রুলার স্থাপন করা, অর্থাৎ এই রেখাটার উপরে আমরা একটা স্কেল স্থাপন করব। রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। কি করব আমরা, এই রেখাটা কতটুকু দৈর্ঘ্য সেটুকু পরিমাপ করব। এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখ যেন সঠিক অবস্থানে থাকে, অর্থাৎ এখানে চোখের একটা অবস্থান দেখানো হয়েছে, এটা সঠিক পদ্ধতি, আর এটা হলো ভুল পদ্ধতি। অর্থাৎ আমরা যদি আড়াআড়িভাবে দেখি সেভাবে আমাদের পরিমাপটা সঠিক হতে নাও পারে, কিন্তু আমাদের সঠিক পদ্ধতিটা হলো কি, রুলারের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দেখতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে চোখ রেখে আমাদের দেখতে হবে, তাহলে পরিমাপটা সঠিক থাকবে। কাজ, কয়েকটি 50 পয়সার মুদ্রা একত্রে চিত্রের মতো করে রেখে তার উচ্চতা নির্ণয় করো। তো এই চিত্রের মতো করে রেখে 50 পয়সার মুদ্রাগুলো আমরা তার উচ্চতা নির্ণয় করব। তো আমরা প্রথমে কি স্কেল এরকমভাবে স্থাপন করব, স্থাপন করার পরে এই পাশে আমরা কি করব, মুদ্রাগুলো রাখবো। ধরলাম সর্বমোট মুদ্রার সংখ্যা 50টি, আমরা মুদ্রা নিচ্ছি কয়টা, 50টি। মোট উচ্চতা আমরা ধরলাম এ পর্যন্ত মোট উচ্চতা হলো কত, 100 মিলিমিটার। তো 100 মিলিমিটার হলো মোট উচ্চতা এবং মোট মুদ্রার সংখ্যা হলো 50। তো 100কে যদি আমি 50 দ্বারা ভাগ দিই তাহলে 1টি পয়সার পুরুত্ব আমরা পাবো। তো 100কে 50 দ্বারা ভাগ দিলে কত হবে, 2। এই 2 মিলিমিটার হলো 1টি পয়সার পুরুত্ব। তো আশা করি বুঝতে পারছো। ভরের পরিমাপ, কাজ, একটি দাঁড়িপাল্লার বাম পাল্লায় 100 গ্রাম ভরের একটি বাটখারা রাখো। তো আমরা কি করব, একটি দাঁড়িপাল্লার বাম পাল্লায় 100 গ্রাম ভরের একটি বাটখারা রাখবো। বাটখারা বলতে বোঝানো হয়েছে আমরা যে পাথরগুলো দিয়ে মাপি না লোহার, ওই পাথরগুলোই হলো বাটখারা। এবার ডান দিকে একটির পর একটি মার্বেল দিতে থাকো যতক্ষণ না বাম পাল্লা ও ডান পাল্লা সাম্য অবস্থায় আসে, অর্থাৎ সমান না হয়, দুই দিকের পাল্লা সমান হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কি করব, আমরা মার্বেল দিতে থাকব। তো ধরলাম আমরা 25টি মার্বেলের ভর 100 গ্রাম, অর্থাৎ 25টি মার্বেল দেওয়ার পরে বাম পাল্লা এবং ডান পাল্লা সাম্য অবস্থায় চলে এসেছে। তো এই অবস্থায় একটি মার্বেলের ভর কত হবে, একটি মার্বেলের ভর হবে 100 গ্রামকে 25 দ্বারা ভাগ দিলে যত হবে তত, কারণ 25টা মার্বেলের ভর হলো 100 গ্রাম। তো 25 দ্বারা ভাগ দিলে হলো 4, তাহলে একটি মার্বেলের ওজন হলো বা ভর হলো 4 গ্রাম। সময়ের ক্রমাঙ্কন বা দাগাঙ্কন, তো এই চিত্রটা একটু খেয়াল করো। পরে কাজ, ছবির মতো স্কুলের সামনের মাঠে রৌদ্রের মধ্যে একটি লাঠি খাড়া করে বসিয়ে দাও। তা আমরা কি করব, একটি লাঠি খাড়া করে বসিয়ে দেই। লক্ষ্য করলে দেখবে খাড়া লাঠিটির ছায়া পড়েছে। লক্ষ্য করলে আমরা কি দেখব, খাড়া লাঠিটির একটি ছায়া পড়ছে। ওই ছায়ার প্রান্তে এবার একটি দাগ দাও এবং ঘড়ি দেখে সময় লিখে রাখো। তো এই ছায়ার প্রান্তে আমরা একটা দাগ দিব, আমরা এই দাগটা দেই, এটা দিলাম কত, 8টার সময় এই দাগটা আমরা দিলাম। তো প্রথমে লাঠিটি বসান মানে দাঁড়া করানোর পর লাঠির যে প্রথম ছায়াটা পেলাম সেই ছায়াটা পেলাম কোথায়, 8টার ঘরে। এবার প্রতি ক্লাসের পরে গিয়ে পুনরায় ছায়ার প্রান্তে দাগ দিয়ে ঘড়ি দেখে সময় লিখে রাখো। তো আমরা কি করব, প্রতি ক্লাসের পরে যে চারপাশে একটা করে দাগ দিব এবং সেখানে সময়টা লিখে রাখবো। তাহলে আমরা এক ক্লাস পরে যে এখানে লিখে রাখলাম 9টা, দ্বিতীয় ক্লাস পরে যে একটা দাগ দিলাম এখানে 10টা লিখলাম, কারণ প্রতি ক্ষণে ক্ষণে ছায়াটা কিন্তু পরিবর্তিত হবে। তারপর 11টা, তারপর 12টা, এরপরে দিলাম 1টার ঘরে আমরা দাগ দিলাম। এভাবে প্রতি ঘন্টার পর পর দাগ দিয়ে একটি সূর্য ঘড়ি তৈরি করো, যা দ্বারা ছায়া দেখে সময় বলে দিতে পারবে। তো এই যে আজ আমরা সূর্য ঘড়িটা তৈরি করলাম, দ্বিতীয় দিন যদি আমরা ক্লাসে আসি পরে কিন্তু আমরা এই ছায়া দেখে এখানকার সময়টা বলে দিতে পারবো। তৃতীয় দিন, চতুর্থ দিন, এটা খুব বেশি পার্থক্য কিন্তু হবে না। আমরা কিন্তু এভাবে সূর্য ঘড়ি তৈরি করতে পারি, আর এই ধরনের সূর্য ঘড়ি দিয়ে কিন্তু প্রাচীনকালের মানুষ সময় সম্পর্কে ধারণা তৈরি করছে। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্টস করতে ভুলবে না। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।